Assalamu alaikum. Web design with HTML5 and CSS3 tutorial part 3. Sorry, এটা part 3 হবে। HTML5 and CSS3 tutorial part 3 তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দ্বিতীয় টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে কিভাবে কিভাবে একটা ওয়েবসাইটের ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, HTML এবং CSS ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, তারপর সেখানে বেসিক ওয়েবসাইটের তৈরির যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা কিভাবে তৈরি করতে হয় এবং HTML5 দিয়ে যে আমরা কাজ করব সেই HTML5 দিয়ে কাজ করতেছি যে এই কাজটা কিভাবে ব্রাউজারকে কি একটা কমেন্ট লেখার মাধ্যমে ব্রাউজারকে কিভাবে বোঝাইতে হয় সেই জিনিসটা দেখেছি। তারপর দেখেছি যে এই একটা ওয়েব পেজের যে টাইটেল থাকে সেই টাইটেলটা কিভাবে দিতে হয়। এবার এই বেসিক বেসিক এই তৃতীয় পর্বে বা এই স্টেপে আমরা যা দেখব একটু অ্যাট এ গ্ল্যান্স একটু দেখে আসি। এটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি অফ মেকিং হেডলাইন্স। হ্যাঁ, যে কোনো একটা ওয়েবসাইটে বা কোনো একটা কন্টেন্ট বা আর্টিকেল যখন আমরা দেখি, দেখা যায় যে এটার একটা হেডলাইন থাকে। এই হেডলাইনগুলো কিভাবে দিতে হয় এবং এই হেডলাইনগুলো কত প্রকারের হেডলাইন আমরা এই ওয়েবসাইট ক্রিয়েট করার সময় দিতে পারি সেই হেডলাইন সম্পর্কে জানবো। কিভাবে ওয়েব কন্টেন্টে একটা প্যারাগ্রাফ তৈরি করতে হয়, তারপর হচ্ছে গিয়ে কিভাবে যে এক লাইন থেকে আরেক লাইন যে ব্রেক বা দূরত্ব সেই দূরত্বটা কিভাবে তৈরি করতে হয় এটা দেখব। তারপর হচ্ছে গিয়ে যে আমরা টেক্সট কন্টেন্টগুলো ইউজ করি, টেক্সট কন্টেন্টগুলোর মধ্যে কিছু কিছু টেক্সট আছে বোল্ড, কিছু আছে ইটালিক, বিভিন্ন স্টাইলের টেক্সট আছে। এই বেসিকের এই পর্বে জাস্ট আমরা দুইটা স্টাইল সম্পর্কে দেখব, এটা কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে ইটালিক করতে হয়। তারপর হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি বিভিন্ন হরাইজন্টাল লাইন, এরপরে বিভিন্ন টেবিল থাকে। এইগুলোর মধ্যে জাস্ট আমরা এখন হরাইজন্টাল লাইনগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় ওয়েব পেজের মধ্যে সেই জিনিসটা দেখব। এরপরে সর্বশেষে যা দেখব তা হচ্ছে গিয়ে কমেন্ট। এই কমেন্টগুলো কিভাবে ইউজ করা হয় এবং কেন ইউজ করা হয় এই জিনিসগুলো আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। আমি আমার টেক্সট এডিটরে চলে যাচ্ছি। টেক্সট এডিটরে আমি গত ভিডিওতে যা দেখিয়েছিলাম সেগুলো ডিলিট করিনি, এই ডকুমেন্টটার মধ্যেই আমি কাজ করব। এবার যা কাজ করব তা হচ্ছে গিয়ে আমি এই বডির ভিতরে কাজ করব। হ্যাঁ, বডির ভিতরে এই পর্যন্ত যা কিছু আমি দেখিয়েছি সবগুলো ট্যাগ জিনিসটা কি আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আমরা এই ডকুমেন্টের ভিতরে যা কিছু লিখবো, যা কিছু স্ক্রিপ্টিং করব, এই স্ক্রিপ্টিংগুলো নির্ভর করে ট্যাগের উপর। ট্যাগগুলো দিয়ে ডিফাইন করা হয় যে আমরা কোথায় কোন জিনিসটা ইউজ করতেছি, এটা ট্যাগের মাধ্যমে ডিফাইন করা হয়। মানে কোথায় কোন জিনিসটা ইউজ করতেছি সেটা ডিফাইন করার জন্য এই ট্যাগগুলো ইউজ করা হয়। আর এটাই হচ্ছে গিয়ে HTML একটা ডকুমেন্টের মূল ভিত্তি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখছিলাম আমি প্রথমেই আসি হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি অফ মেকিং হেডলাইন্স। হ্যাঁ, এই হেডলাইন্সগুলো আমরা একটা ওয়েবসাইটে একটু প্র্যাকটিক্যালি ঢোকার পরে দেখা যায়, একটু ঢুকি, যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকি। আচ্ছা, একটু দেখতেছি, আমি একটু দেখি। এই দেখেন, একটা ওয়েবসাইটের মধ্যে প্রথমে আমরা কি দিকগুলো দেখি। এখানে অনেকগুলো জিনিস আছে, বিভিন্ন ইমেজ আছে, বিভিন্ন স্টাইল আছে। এইগুলো আমরা সিএসএস যখন করব সিএসএস এ দেখব। এখানে আমি যা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে প্রথমেই যে এখানে একটা কন্টেন্ট আছে, এই টেক্সট কন্টেন্টে প্রথমেই আছে হচ্ছে গিয়ে এই যে একটা হেডলাইনের পরে আছে হচ্ছে গিয়ে একটা প্যারাগ্রাফ। হ্যাঁ, প্যারাগ্রাফ এই জিনিসগুলো কিভাবে ওয়েব পেজের মধ্যে আমরা দিতে পারি সেগুলো আমরা একটু দেখে আসি। তো এই হেডলাইনগুলো 6 ধরনের হেডলাইন হয়। আর আমরা এই যা কিছু করব সব হবে হচ্ছে গিয়ে এই বডি সেকশনের ভিতরে প্রথমেই হেডলাইন। যে কোনো একটা কন্টেন্ট তৈরি করার আগে কন্টেন্টের মধ্যে প্রথমে আসে হচ্ছে গিয়ে হেডলাইন। এই হেডলাইনটা তৈরি করার জন্য আমরা যে ট্যাগ ইউজ করব এটাও একটা ডাবল ট্যাগ। এই ট্যাগটা হচ্ছে গিয়ে এইচ ট্যাগ। এই হেডলাইনের জন্য যেই ট্যাগটা ইউজ করা হয় এই ট্যাগটার নাম হচ্ছে গিয়ে এইচ ট্যাগ। এই এইচ ট্যাগ 6 ধরনের এইচ ট্যাগ হয়। হ্যাঁ, এই এইচ ট্যাগের মাধ্যমে আমি
স্টার্ট করলাম। স্টার্ট করার পরে জাস্ট আমরা এখানে আবার একটা এইচ, তারপর হচ্ছে গিয়ে একটা স্ল্যাশ দেওয়ার পরে এই যে এইচ ট্যাগটা আমরা করলাম, কি বলে এটাকে, এইচ ট্যাগটা আমরা শেষ করলাম। শেষ করার পর এই হেডলাইনটা আমাদের 6 ধরনের হেডলাইন হয়। H1 H1 H2 H3 এভাবে H6 পর্যন্ত 6 ধরনের হেডলাইন হয়ে থাকে। এই হেডলাইনগুলো একে একে আমি দেখানোর জন্য জাস্ট এখানে আমি একটু সবগুলোই লিখে নিচ্ছি, পরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাচ্ছি। H1, তারপরে এই জিনিস ট্যাগটা আমি আবার একটু শেষ করতেছি একটু এখানে H1 জাস্ট শুরু করলাম, শেষ করলাম, করার পর এটা কন্ট্রোল ডি দিয়ে, আমি বলছিলাম যে 6টা, একটা তো অলরেডি লিখছি, এরপরে কন্ট্রোল ডি একবার চাপলাম, এই 2 3 মানে 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা নিলাম। নেওয়ার পর জাস্ট আমি এখানে লিখে দিলাম কি কি হয়, একটু লিখে দিই। H1, this is the biggest this is the biggest headline। এই জিনিসটা আমি লিখলাম, লেখার পরে যদি আমি সেভ দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি একটু রানে যাই, আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। একটু রানে গেলাম, রানে দেওয়ার পরে দেখেন দিস ইজ দ্য বিগেস্ট হেডলাইন, এই লেখাটা বড় করে চলে আসছে। হ্যাঁ, এই লেখাটা বড় করে চলে আসছে। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় হেডলাইন দেওয়ার জন্য এই, বা সবচেয়ে বড় মানে নজর মানে প্রধান হেডলাইন যেটা, সেটা বোঝানোর জন্য এই H1 ট্যাগটা ইউজ করা হয়। তারপর আবার আস্তে আস্তে এখানে যদি নাম্বারগুলো আমরা চেঞ্জ করি, এখানে H2 আবার জাস্ট H2 দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট লেখাটা কপি করে আনি। লিখতে লিখতে বারবার সময় লাগতে পারে, এই জন্য আমি এই লেখাটা এখান থেকে কপি করতেছি। জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে সেভ দিলাম। দেওয়ার পরে প্রত্যেকটা এক একভাবে লিখি। H3 তারপর আমি লেখাটা এখানে পেস্ট করে দিলাম। তারপর আবার এটা H4, এভাবে H6 পর্যন্ত লিখবো আমরা। জাস্ট এই দুই ট্যাগের মাঝখানে আমি লেখাটা কপি করে দিলাম, কপি পেস্ট করে দিলাম, সরি। এটা হচ্ছে গিয়ে 4 পর্যন্ত পাইছি আমরা, এরপরে 5, এরপরে আসি হচ্ছে গিয়ে, এরপরে এখানে H6, তারপরে আবার এটা H6। আমি জাস্ট এখানে সবগুলো একবারে করে নিচ্ছি, সরি H6 হবে না, H5 হবে। জাস্ট এখান থেকে জাস্ট কন্ট্রোল ভি। এখন আমরা আবার সেভ করি। সেভ করার পরে এখান থেকে আমরা রানে যাই, রানে গিয়ে রান উইথ ক্রোম এই জিনিসটা দিলাম। দেখুন এখানে H1 দিয়ে আমরা সবচেয়ে বড় হেডলাইন মানে প্রধান হেডলাইন ডিফাইন করেছি। তারপর হচ্ছে গিয়ে H2 একটু ছোট হয়েছে হেডলাইনটা, তারপর H3 আরেকটু ছোট, H4 এ আরেকটু ছোট, H5 এ আরেকটু ছোট, আর H6 এ সবচেয়ে ছোট। এই মূলত এই 6 ধরনের হেডলাইন ইউজ করা হয়, কিন্তু প্রফেশনালি কোনো কাজের জন্য, ওয়েবসাইট তৈরি করার জন্য এখানে তৈরি করা হয় হচ্ছে, এখানে ইউজ করা হয় H1 H2 এবং H3, এই 3টা হেডলাইনই মূলত সবচেয়ে বেশি ইউজ করা হয়। বাকিগুলো বিভিন্ন প্যারাগ্রাফের ভিতর ইউজ করা হয়। তো এই হেডলাইনগুলো এখানে এভাবে ইউজ করা হয়। তো চলুন আমরা একটা এই হেডলাইনগুলো কিভাবে ইউজ করতে হয় এটা দেখলাম। হ্যাঁ, এটা দেখলাম। এখন এই হেডলাইনগুলোর পরে আমরা দেখে আসি কিভাবে প্যারাগ্রাফ ইউজ করতে হয়। এইখানে জাস্ট আমি একটা এখানে আমি একটা হেডলাইন নেই, এই হেডলাইনটা নেই H1 দিয়ে একটা প্রধান হেডলাইন আমি নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট এখানে একটু দেখানোর জন্য আবার এখানে কাজ করতেছি। এটা হচ্ছে গিয়ে H1টা শেষ করি, H1 একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এখানে শেষ করলাম, ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার মাধ্যমে শেষ করলাম। শেষ করার পর আমি যে ওয়েবসাইটটা ওপেন করেছিলাম সেই ওয়েবসাইট থেকে জাস্ট আমি এই লেখাটা কপি করে আনতেছি। হ্যাঁ, অটোমেটিক্যালি জেনারেট দ্য হাই কোয়ালিটি SEO কন্টেন্ট, এই লেখাটা জাস্ট আমি এখানে
কপি করব। এই লেখাটা আমি এখান থেকে কপি করতেছি, কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, অটোমেটিক্যালি হ্যাঁ এই হেডলাইনটা আমি এখানে কপি করলাম। কপি করার পর জাস্ট আমি কন্ট্রোল সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেওয়ার পর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার এখানে এই কন্টেন্টের যে হেডলাইনটা আমি এখানে কপি করে আনছিলাম, এই হেডলাইনটা এখানে চলে আসছে। তারপর আসি হচ্ছে গিয়ে, এখন আসি হেডলাইনটা দেওয়া হলো, তারপর আমরা বলছিলাম যে এখানে প্যারাগ্রাফ এই যে আমরা কন্টেন্টগুলো দেখতেছি, এই কন্টেন্টটা হচ্ছে গিয়ে দেখুন এটা একটা প্যারা হিসেবে দেওয়া হয়েছে, তারপরে এই নিচেরটা একটা প্যারা হিসেবে দেওয়া হয়েছে। এইভাবে এই প্যারাগুলো, এই যে দেখুন এখানে এই প্যারাগুলো বিভিন্ন প্যারা আকারে এখানে ইউজ করা হয়েছে। হ্যাঁ, এই প্যারাগুলো কিভাবে আসবে সেগুলো আমরা দেখাই। এই যে এখান থেকে জাস্ট এই একটা প্যারা আমি এখান থেকে জাস্ট কপি করতেছি, একটা প্যারা। এই প্যারাগুলো হচ্ছে কি প্যারাগ্রাফ আকারে আসছে। আমরা লোকালি বা আঞ্চলিকভাবে যদিও প্যারা বলি, কিন্তু এটা হবে প্যারাগ্রাফ। হ্যাঁ, এই প্যারাগ্রাফগুলো এটাও হচ্ছে একটা ডাবল ট্যাগ। এই প্যারাগ্রাফগুলো জাস্ট কিভাবে দিতে হয়, প্যারাগ্রাফের জন্য যে ট্যাগটা ইউজ করতে হয় এই ট্যাগের নাম হচ্ছে, আসসালামু আলাইকুম, আমার আগের টিউটোরিয়ালে একটু রেন্ডার হচ্ছিল, সেই টিউটোরিয়াল পার্ট 2 এ আপনাদের হচ্ছিল, এটা চলে আসছে, কমপ্লিট হয়ে গেছে, আমি কিছুক্ষণের মধ্যে আপ করে দেবো। আচ্ছা, এই প্যারাগ্রাফের যে ট্যাগটা ইউজ করা হয় প্যারাগ্রাফ ডিফাইন করার জন্য, সেটার নাম হচ্ছে গিয়ে পি ট্যাগ। হ্যাঁ, পি ট্যাগ। এই পি ট্যাগের ভিতরে একটা প্রথমে স্টার্ট করলাম, তারপর আমি এখানে কন্ট্রোল ডি দিয়ে জাস্ট এটা একটা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে এটা ইন্ট ট্যাগটা ডিফাইন করে দিলাম। প্রথমে স্টার্ট করলাম, তারপর ইন্ট করে দিলাম। এন্ড করার পর এখানে আমরা জাস্ট ওই যে প্যারাগ্রাফটা কপি করছিলাম ওই জিনিসটা জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, পেস্ট করে দিচ্ছি। তারপর এই সেভ করে সেভ দেওয়ার পর একটু রানে যাওয়ার পর দেখেন কি অবস্থা। এই যে আমি যে প্যারাগ্রাফটা কপি করে আনছিলাম এখানে একটা প্যারাগ্রাফ আকারে এটা চলে আসছে। এখন আপনি বলতে পারেন যে আমরা যে একাধিক প্যারা ইউজ করব কিভাবে। একাধিক প্যারা ইউজ করার জন্য জাস্ট এই জিনিসটাই যদি আমি আরেকটা প্যারা হিসেবে বা আরেকটা প্যারাগ্রাফ আকারে আনতে চাই, তাহলে তো বলতে পারেন যে এই পি টেক তো ইউজই করলাম। ইউজ করার পরে জাস্ট এখানে আরেকটা প্যারা দেওয়ার জন্য আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে আরেকবার পেস্ট করলাম। এই যে প্যারাগুলো এখানে বোঝা যাচ্ছে। কিন্তু দেখেন কি হয়, কন্ট্রোল এস দিয়ে আমি যদি সেভ করি, সেভ করার পর আবার যদি আমি এই পেজটা একটু রিফ্রেশ দিই, কন্ট্রোল এফ, দেখেন আমরা এই যে আমাদের ডকুমেন্টের ভিতরে দিছি হচ্ছে কি দিছিলাম, ডকুমেন্টের ভিতরে প্যারাগ্রাফ আলাদা প্যারাগ্রাফ হিসেবে পেস্ট করছি ঠিকই, কিন্তু এখানে এই ওয়েব ব্রাউজারে একটা প্যারাই দেখাচ্ছে। এই জন্য এই পি ট্যাগগুলো আলাদা প্যারা ইউজ করার জন্য আমাদের যতগুলো প্যারা বা যতগুলো প্যারাগ্রাফ আমরা এখানে লিখবো ততগুলো পি ট্যাগ এখানে স্টার্টিং এবং এন্ডিং করতে হবে। এখানে আমরা আবার দেই এই জিনিসগুলা। এখানে আমি জাস্ট এখানে পি ট্যাগটা শেষ করে দেই। হ্যাঁ, পি ট্যাগটা জাস্ট এখানে আমি শেষ করে দিচ্ছি। শেষ করে দেওয়ার পরে আবার এখানে পি ট্যাগটা জাস্ট আমি স্টার্ট করছি। হ্যাঁ, এখন দেখেন কন্ট্রোল এস দেওয়ার পর যদি আমি পেজটা রিফ্রেশ দিই, দেখেন আমি মানে যতগুলো প্যারাগ্রাফ আমি এক কথায় আমি ওয়েব ব্রাউজারে যতগুলো প্যারাগ্রাফ আমি এখানে শো করাইতে চাই ততবার, হ্যাঁ, প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য আমাদের আলাদা করে পি ট্যাগ ইউজ করতে হবে। এখন আমি যদি আবার এখানে যদি আরেকটা প্যারাগ্রাফ নিতে চাই, তখন জাস্ট আমি এখানে পি কন্ট্রোল ডি দিয়ে আমি ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পরে ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার মাধ্যমে শেষ করলাম। এখন এই দুই ট্যাগের মাঝখানে আমি প্যারাগ্রাফ আরেকটা লিখলাম। লেখার পর আমি এই জিনিসটা আবার করতেছি, জাস্ট কপি করে নিলাম। কপি করে জাস্ট একটু নিচে আসলাম, নিচে এসে হ্যাঁ, যতবার আমি যতগুলো প্যারা ইউজ করতে চাই, যতগুলো প্যারাগ্রাফ আমি এখানে আনতে চাই, ততবারই এখানে পি ট্যাগ ইউজ করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবার কাছে মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন আসেন আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে গিয়ে আমরা যে ওয়েবসাইটটা ওপেন করেছিলাম, এই ওয়েবসাইটের মধ্যে একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে এই যে ওয়েবসাইটটা যে আমি ওপেন করেছি, এখানে দেখেন যে
এখানে যে হেডলাইনটা আছে, এখানে হেডলাইনটা মাঝখান বরাবর আছে। এই মাঝখান বরাবর যদি আমি আনতে চাই বা মাঝখানে আনতে চাই, এই মাঝখানটাকে ইংলিশে বলা হয় সেন্টার। এই সেন্টার পজিশনে যদি আমি আনতে চাই, সেখানে আরেকটা জিনিস আমাদের, আরেকটা ট্যাগ আমাদের ইউজ করতে হবে। সেই ট্যাগটার নাম হচ্ছে গিয়ে সেন্টার। যে H1 দিয়ে আমরা বুঝাইলাম সবচেয়ে কি বুঝাইলাম, যে সবচেয়ে বড় যে হেডলাইন আছে, সেই সবচেয়ে বড় হেডলাইনটা দিলাম। এরপরে এটা যদি আমি মাঝখানে আনতে চাই, এই H1টাকে আমি মাঝখানে নিতে চাচ্ছি বা সেন্টারে নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের জাস্ট এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে H1 এর আগে, অর্থাৎ সেন্টার, CEN, হ্যাঁ সেন্টার। এই সেন্টার ট্যাগটা ইউজ করলাম, করার পর জাস্ট আমরা কন্ট্রোল ডি দিলাম। দেওয়ার পর এটা এখানে ডুপ্লিকেট হয়ে গেল, সরি। আমি সেন্টার দিলাম, সেন্টার দেওয়ার পরে আমি এই H1 শেষ যে ইন্ডিং ট্যাগ আছে, ইন্ডিং ট্যাগের পরে আবার এখানে সেন্টার জিনিস, সেন্টার, সি সেন্টার কথাটা আসছে, হ্যাঁ সেন্টার ট্যাগটা এখানে লিখলাম। লেখার পর এখানে জাস্ট একটা ফরওয়ার্ড স্ল্যাশ আমি যোগ করব, যোগ করে এখানে আমি শেষ করলাম। শেষ করার পরে Ctrl+S দিয়ে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন আসেন আমি ওয়েব ব্রাউজারে যাই। যাওয়ার পর আমি রিফ্রেশ দিই। দেখেন আমার যে হেডলাইনটা আমি ইউজ করছিলাম, এটা সেন্টার পজিশনে বা মাঝখানে চলে আসছে। এটাই হচ্ছে গিয়ে নিয়ম। হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে একটা নিয়ম। তারপরে আসেন হচ্ছে গিয়ে আমি চাচ্ছি কি জিনিস, আমি চাচ্ছি হচ্ছে গিয়ে এইগুলোর মধ্যে আমি দূরত্ব তৈরি করতে চাই, অথবা লাইন ব্রেক। আমি আরেকটা জিনিস বলছিলাম, লাইন ব্রেক। হ্যাঁ, লাইন ব্রেক কি জিনিস, এরপর হাউ টু মেক প্যারাগ্রাফ ইন বডিটার মধ্যে কিভাবে প্যারাগ্রাফ দিতে হয়, মাল্টি প্যারাগ্রাফ কিভাবে অ্যাড করতে হয়, ওই জিনিসটা দেখলাম। তারপর এখন দেখব হাউ টু ব্রেক লাইন্স। হ্যাঁ, ব্রেক লাইন্স। আমি প্রথম যে এই যে দেখেন, আমি দেখাই একটু। এই যে এখানে যে প্যারাগ্রাফগুলো আছে, এই প্যারাগ্রাফগুলোতে তো প্রত্যেকটা সমান দূরত্ব আছে, ঠিক আছে। বা লাইন ব্রেক করতে চাই, এই লাইন ব্রেকগুলো কিভাবে করতে হবে, এই জিনিসটা আমি এখন আপনাদেরকে দেখাবো। বা অনেক সময় বিভিন্ন লিস্ট তৈরি করতে হতে পারে, এই লিস্টগুলো করার জন্য আলাদা ট্যাগ ইউজ করা যায়, কিন্তু আমি জাস্ট কিভাবে লাইনগুলো ব্রেক করব সেই লাইন ব্রেকগুলো দেখাবো। ধরেন আমি প্যারাগ্রাফের পরে জাস্ট এই কথাটা আমি এখানে করলাম। আমি চাচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ড যেমন অটোমেটিক্যালি কথাটা এই একটা লাইনে থাকবে, এরপরে দ্বিতীয় আরেকটা লাইনে থাকবে জেনারেট, মানে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আলাদা আলাদা লাইন ক্রিয়েট হবে। হ্যাঁ, আলাদা আলাদা লাইন ক্রিয়েট হবে। সেই জন্য আমরা যা করতে হবে, এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে। ট্যাগগুলো কি, এখন আপনি বলতে পারেন এগুলো তো আলাদা আলাদা আমরা নিচে নিচে লিখলেই পারে। দেখেন আমি প্রত্যেকটা ওয়ার্ড আমি নিচে নিচে লিখতেছি, কি হয়। আমি প্রত্যেকটা লাইন, এগুলো লাইন ব্রেক করে এইভাবে নিচে নিচে লিখলাম। লেখার পরে আমি যদি Ctrl+S দেওয়ার পরে দেখেন কি অবস্থা হয়। এই ইটালিক যদি সরি,